সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর 7। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দীর্ঘদিন বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অনেকে হয়তো ন্যাশনাল অ্যান্থেম ভুলে গেছো, এটা স্বাভাবিক। তাই তোমরা বাড়িতে কি করবে, ন্যাশনাল অ্যান্থেম আবার ভালো করে প্র্যাকটিস করবে, মুখস্থ করবে এবং সেটা গাওয়া প্র্যাকটিস করবে, যেন পরবর্তীতে যখন বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে অ্যাসেম্বলিতে তখন আবার তোমরা গাইতে পারো। এ কারণে ভালো করে প্র্যাকটিস করবে। আর যেহেতু এখন কোভিড-19 এর সংক্রমণ চলছে, বিশ্বব্যাপী একটা প্যান্ডেমিক অবস্থা, তাই তোমরা এই বিষয়ে সচেতন থাকবে। বড়দেরকেও বাড়িতে যারা আছেন বড়দের ছোটদেরকে সচেতন করবে যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে আর হাতে স্যানিটাইজার ব্যবহার করবে। বাড়িতে আসার পরে ভালো করে কি হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ভালো করে অন্তত কমসে কম 20 সেকেন্ড কি করবে, ভালো করে দুই হাতটা ভালো করে পরিষ্কার করবে। হাতের আঙুলের ভাগগুলো ভালো করে কি পরিষ্কার করবে, তারপরে গোসল করবে। আর নিকটবর্তী জায়গায় গেলে তোমরা মোটামুটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর এই যে সামাজিক দূরত্ব, অর্থাৎ 2 মিটার, সর্বনিম্ন কত 2 মিটার দূরত্ব বজায় রাখবে। 2 মিটার দূরত্ব বজায় রাখবে সর্বনিম্ন। আর নিজেরা কি জনসমাবেশ এড়িয়ে চলবে, তবে নিশ্চয় কি সুস্থ থাকা সম্ভব হবে। আমরা যতই নিজেরা সচেতন থাকবো কোভিড-19 এর সংক্রমণ থেকে, আমরা নিজেদেরকে, নিজের পরিবারকে রক্ষা করতে সমর্থ। এই কারণে আমাদেরকে সচেতন থাকতে হবে। যেহেতু এটা মহামারী রূপে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, আর এর প্রভাব তোমরা সবাই জানো কত ভয়াবহ। তাই এই সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক করবে, হাতে স্যানিটাইজার ব্যবহার করবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। বেশি বেশি পানি খাবে, পানি পান করবে, আর পুষ্টি সমৃদ্ধ খাবার খাবে। মাছ, মাংস, ডিম এগুলো খাবে, ভালো করে রান্না করে, ভালো করে সিদ্ধ করে, তবে এগুলো খাবে। শরীর দিকে খেয়াল রাখবে, তাহলে তোমার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, পড়াশোনাতে মন করবে। এবার আমরা আমাদের ক্লাসরুমের এই কার্যক্রমে ফিরে আসি। আমি আজকে তোমাদের 10ম শ্রেণীর জীববিজ্ঞানের 5ম অধ্যায় থেকে যে পুষ্টির অভাবজনিত রোগ আছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি কি খাদ্য পুষ্টি, পুষ্টি উৎস, খাদ্য উপাদান, তাদের প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে কি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান রয়েছে। খাদ্যের যে 6টি উপাদান রয়েছে সেই উপাদানগুলো সম্পর্কে আলোচনা করেছি, তার পুষ্টির মান সম্পর্কে আলোচনা করেছি, তার অভাবজনিত রোগ মানে তার অভাবে যে সমস্যাগুলো হয় সেগুলোকে আমরা আলোচনা করেছি। আজকে আরো বিশদভাবে কি এই পুষ্টির অভাবজনিত কয়েকটি রোগ সম্পর্কে আমরা আলোচনা করব। পুষ্টির অভাবজনিত রোগ তোমরা আগে জানো, গত ক্লাসে জেনেছি যে খাদ্য কি। আমরা বলেছি খাদ্য হলো যে জিনিস আহার করলে কি গ্রহণ করলে আমাদের শরীরের বৃদ্ধি আর পরিপুষ্টি, শরীরের কর্মক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরটা সুন্দরভাবে কি বেড়ে ওঠে, সেই জিনিসগুলো হচ্ছে খাদ্য।
অর্থাৎ যেগুলো আমরা জীবন ধারণের জন্য খাই, যেগুলো আমাদের কি শরীরে পুষ্টির অভাব পূরণ করে, শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, ক্ষয়রোধ করে, ক্ষয় পূরণ করে, শক্তি যোগায় আর তাপ উৎপন্ন করে এবং আমাদের শরীরটাকে সুন্দরভাবে টিকে রাখার জন্য যে কার্যগুলো রয়েছে সমস্ত কার্যগুলো কি সম্পন্ন হয়, অভ্যন্তরীণ কার্যগুলো সম্পন্ন হয়, সেই জিনিসগুলো হচ্ছে খাদ্য। সেই খাদ্য খাদ্য খেলে আমাদের কি হয়, খাদ্যের উপাদানগুলো আমাদের শরীরে পুষ্টি যোগায়। শরীরের খাদ্যের ভিতরে থাকা যে পুষ্টি উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের অন্তরে শোষিত হওয়ার পরে ওখান থেকে কোষে কোষে চলে যায় এবং সেখানে যেয়ে কি তার খাদ্যের যে মূল উপাদান, যেগুলো পুষ্টি উপাদান, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় শরীরের জন্য, সেগুলো কোষ এগুলো গ্রহণ করতে থাকে এবং কি আমাদের বৃদ্ধির পুষ্টি ঠিক মতো হতে থাকে। এই পুষ্টির অভাব দেখা দিলে যে রোগগুলো হয় তার কয়েকটি সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবে এবং মনোযোগ দিয়ে কি পর্যবেক্ষণ করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, তবে নিশ্চয়ই কি বুঝতে পারবে। এই পুষ্টির কয়েকটি পুষ্টির অভাবে যে সমস্ত রোগগুলো হয় তার মধ্যে রয়েছে কি, এক গলগণ্ড, যেটাকে বলা হয় কি গয়টা, গয়টার বা গলগণ্ড। দুই আছে রাতকানা, রাতকানা। তিন আছে রাতকানার পর আছে রিকেটস, রিকেটস। চার রিকেটসের পরে আছে রক্ত শূন্যতা। আমরা এই চার ধরনের রোগ নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে কি গয়টার বা গলগণ্ড, ভালো করে খেয়াল করো, গয়টার বা গলগণ্ড। দুই রাতকানা, তিন রিকেটস, চার রক্ত শূন্যতা। পুষ্টির অভাবে এই রোগগুলো দেখা দিতে পারে, যে গয়টার বা গলগণ্ড, রাতকানা, রিকেটস আর রক্ত শূন্যতা। আমরা এই চারটে নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড। গয়টার কোনটা নিয়ে আলোচনা করব, গয়টার। গয়টার কি প্রকৃত প্রচলিত অর্থে গয়টার বলতে থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়াকে বোঝায়। গয়টার বলতে মূলত থাইরয়েড গ্রন্থি যে ফুলে যায়, ফুলে যাওয়ার ফলে গলার যে অবস্থাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে থাইরয়েড গয়টার। অর্থাৎ থাইরয়েডের গ্রন্থি ফুলে গেলে যে অবস্থা সৃষ্টি হয় সেটা হচ্ছে গয়টার। আমরা একটা চিত্রের মাধ্যমে এইটা একটু দেখে নিই।
এখানে একজনের ছবি আমরা মোটামুটি এঁকেছি, বোঝার চেষ্টা করছি। দেখো একটা ছবি এঁকেছি, আর এর থেকে আমরা কি এই যে গলা, এই গলার এখানে এই দেখো একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, দেখছো? এই যে গলা, এই গলার এখানে ঠিক এই যে একটা খোলা ভাগ, খেয়াল করো, এই যে অবস্থাটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই গলাটা ফুলে যাবে, গলাটা কেমন, গলার যে অবস্থা, এই গলাটা ফুলে যাওয়ার ফলে কি অবস্থা সৃষ্টি হচ্ছে দেখো। এই গলার এখানে এই যে একটা খোলা দেখতে পাচ্ছ, এই যে গলাটা ফুলে গেছে, এই ফুলে যাওয়া হচ্ছে গলাটা। গলাটা কেমন দেখতে পাচ্ছ, স্বাভাবিক গলা ঠিক এই জায়গাটাতে, এই যে একটা ফুলে গেছে, ফুলে গেছে, এটা হচ্ছে গলাটা। দেখো সব গয়টারই কিন্তু গলগণ্ড নয়, গয়টারে কয়েকটি ভাগ আছে, গয়টারে কয়েকটি কি গলগণ্ড। সব গলগণ্ডই কি গয়টার নয়, আগে একটু উল্টো হয়ে গেছে, সব গলগণ্ডই কিন্তু গয়টার নয়। গলগণ্ডে বিশেষ ধরন হচ্ছে গয়টা। গলগণ্ডের বিশেষ ধরনকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় গয়টা। গলগণ্ডের অনেক প্রকার আছে, তার মধ্যে বিশেষ ধরন আছে, একটা বিশেষ ধরনের ফুলে যাওয়া, বিশেষ ধরনের ফুলে যাওয়াটা হচ্ছে গয়টা। সব গলগণ্ড গয়টার নয়, সব গলগণ্ডই কিন্তু গয়টার নয়, ভালো করে বুঝতে হবে। যাই হোক, অনেক সময় মানুষের ক্যান্সার হয়, টিউমার হয়, বা ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে। এই প্রদাহের কারণেও কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে, ফুলে যেয়ে সেটা গয়টার মতো দেখা যেতে পারে। তাই বলে সেটা যে গয়টা, এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তাহলে আমরা বুঝলাম কি, গলা ফুললেই যে সেটা গয়টা তা নয়। ক্যান্সারের কারণে, টিউমারের কারণে, বা কোনো জায়গায় ইনফ্লামেশন প্রদাহ হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে, তার প্রভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে, যেটা দেখতে এই গোয়াটারের মতো, কিন্তু সেটা গোয়াটার নয়। তাহলে আমরা জানলাম যে গোয়াটার মূলত কি, আমাদের প্রচলিত কথা কি এটাকে গলগণ্ডও বলা হয়। গোয়াটার আসলে কি, গলগণ্ডের বিশেষ ধরনকে চিকিৎসা বিজ্ঞানে কি বলা হয়, গোয়াটার বলা হয়। এই গোয়াটার সাধারণত কি আয়োডিন, আয়োডিনের অভাবে এই গোয়াটারটা হয়ে থাকে। এই গোয়াটার কি ফলে আমাদের কি করতে হবে, আয়োডিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এই খাবারগুলো খেতে হবে। তোমরা জানো যে সমস্ত এলাকার মাটিতে এই আয়োডিনের অভাব রয়েছে, সেই সমস্ত এলাকার মানুষ এই গোয়াটারে বেশি বেশি আক্রান্ত হয়। যেমন আমাদের উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের এলাকাগুলো, নেপালের যে হিমালয়ের পাদদেশে বা নেপাল, এই অঞ্চলের মানুষ বেশি বেশি কি এই গয়টারে আক্রান্ত হয়। তাহলে এই গয়টার থেকে, গয়টারে প্রতিরোধ করতে হবে। গয়টার যদি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আর গয়টার প্রতিরোধ করতে হবে আমাদের কি প্রচুর পরিমাণে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে। একটা চিত্রের মাধ্যমে জেনে
একটা চিত্র থেকে আমরা সহজে বুঝতে পারবো যে কোন কোন খাবার খেলে আমাদের আয়োডিনের অভাব পূরণ হবে। তাহলে এখানে খাদ্যের ভিতরে কি আছে, চার্ট আছে, একটা খাদ্য পুষ্টির একটা চার্ট। এই চার্টে দেখো এখানে আছে পুঁই শাক, তারপরে কি মাছ, শাক, লবণ, ডাব, মিষ্টি কুমড়া, সয়াবিন তেল, এগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে আয়োডিন পেতে পারি। তবে সব থেকে বেশি আয়োডিন আমরা পেতে পারি কোথায়, যে তোমার সামুদ্রিক যে মাছগুলো আছে সেই মাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কি পেতে পারি, আয়োডিন পেতে পারি। তাহলে আমরা আয়োডিন যুক্ত খাবারগুলোর ভিতরে কি আছে, এখানে দেখতে পাচ্ছ আয়োডিন যুক্ত খাবারগুলোর ভিতরে আছে কি, পুঁই শাক, মাছ, মিষ্টি কুমড়া, ডাব, সয়াবিন তেল, লবণ, এইগুলো থেকে আমরা কি করতে পারি, পর্যাপ্ত পরিমাণ আয়োডিন পেতে পারি। তাই এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে, আমাদের লবণ গ্রহণ করতে হবে, সামুদ্রিক মাছ থেকে আমরা কি আয়োডিন পেতে পারি। তাহলে আমরা প্রচুর পরিমাণে শাকসবজি খাবো, আমরা সয়াবিন তেল খাবো, মিষ্টি কুমড়া খাবো, মাছ খাবো, ছোট বড় মাছ খাবো। তাহলে কি এই মাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কি পেতে পারি, আয়োডিন পেতে পারি, যেটা আমাদের কি গলবাটের মতো রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। এবারে আমরা আসছি রাতকানা। রাতকানা কি, এই রাতকানা ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে এই রাতকানা রোগ দেখা দেয়। কিসের কারণে, ভিটামিন এ এর অভাব হলে রাতকানা রোগ দেখা দেয়। দেখো ভিটামিন এ এর অভাবে আমাদের চোখ যে ক্ষতিগ্রস্ত হয়, এর যে প্রাথমিক স্টেজ এটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এটাকে বলা হয় কি, জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়া আয়োডিনের অভাবে আমাদের যে ভিটামিন এ এর অভাবে আমাদের যে রোগটা হয় সেটা হচ্ছে কি রাতকানা। আর এর প্রাথমিক যে স্টেজ, চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যে অবস্থা সৃষ্টি হয়, এই অবস্থাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। এটাকে বলা হয় জেরপ্থ্যালমিয়া। চোখ যখন ক্ষতিগ্রস্ত হতে থাকে, এর সাধারণত কি জেরপ্থ্যালমিয়ার 7 থেকে 8টি স্তর রয়েছে। এই সর্বনিম্ন স্তরটি হচ্ছে রাতকানা। সর্বনিম্ন স্তরটি হচ্ছে রাতকানা। 7 থেকে 8টি স্টেজ আছে, মাত্রা আছে, তার মধ্যে সর্বনিম্ন মাত্রা হলো রাতকানা, জেরপ্থ্যালমিয়া, তারপরে কি রাতকানা। দেখো জেরপ্থ্যালমিয়া হলে কি হয়, চোখটা কিন্তু আমাদের যে চোখের সংবেদী কোষ আছে যেগুলো রড বলা হয়, এই রড কোষগুলোর কারণেই আমরা কিন্তু রাতে দেখতে পাই। যদি রড কোষগুলো না থাকতো তাহলে আমরা রাতে স্বল্প আলোতে দেখতে পেতাম না। এই রড কোষগুলো কি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে স্বল্প আলোতে কি একটা ঝাপসা অবস্থার সৃষ্টি হয়, আমরা চোখে পরিষ্কার দেখতে পাই না, রাতের আঁধার হলে আর তো দেখাই যায় না। এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। আর এটা যদি জেরপ্থ্যালমিয়া থেকে যদি একবার রাতকানার অবস্থা সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু আমাদের চোখের যে কর্নিয়া, এই কর্নিয়াটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চোখের ভিতরে থাকে কর্নিয়া, এই চোখের কর্নিয়াটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন কর্নিয়ার প্রতিস্থাপন ছাড়া আর দেখা সম্ভবপর হয়ে ওঠে না। সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবসময় চোখ পরিষ্কার রাখার জন্য, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য আমাদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। তাহলে আমরা একটু চার্টের মাধ্যমে জেনে নিই যে কোন কোন খাদ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়।
এখানে আবার একটা চার্ট, কারণ হলো এই চার্টে দেখো ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোন কোন খাদ্য থেকে আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার পেতে পারি। তার ভিতরে আছে মাছ, অর্থাৎ আমরা কিন্তু বড় মাছ না, ছোট মাছ, যে মোয়াল মাছ, ভেলা মাছ, গ্রাম অঞ্চলে যেগুলোকে মরুল মাছ বলে, তারপরে কি ঝায়া মাছ বলে, এই মাছগুলো তোমরা খাবে। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ, পুষ্টিগুণ সমৃদ্ধ এই মাছ। এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। তারপরে কি পেঁপে থাকে, শাক থাকে, ডিম, গাজর, দেখেছো গাজর, বিশেষ করে যে পাকা ফল, পাকা ফল, যে আম, পেঁপে, তা পাকা ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাবে। আর ভিটামিন এ মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। আমাদের গ্রাম অঞ্চলে তো বা শহরে মিষ্টি কুমড়া প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। সুতরাং এই মিষ্টি কুমড়া আমাদেরকে বেশি বেশি খেতে হবে। মিষ্টি কুমড়া, গাজর, গাজর দেখছো, দেখতে লাল, প্রচুর পরিমাণে কি ভিটামিন এ রয়েছে। দুধে আছে, মিষ্টিতে আছে, মিষ্টি খেতে হবে, ডিম খেতে হবে, শাকসবজি খেতে হবে, পাকা ফল খেতে হবে। দেখেছো এখানে পেঁপে আছে, আম আছে, মিষ্টি কুমড়া আছে, মাংস খেতে হবে। আর বিশেষ করে মলা মাছ, ভেলা মাছ প্রচুর পরিমাণে খেতে হবে। তাহলে এই রোগ থেকে রোগের প্রতিরোধ আমরা করতে সক্ষম হব। আর যদি যারা এই রোগে ভুগছে, অর্থাৎ রাতকানা বা জেরথেলমিয়া অবস্থা সৃষ্টি হয়েছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি ওষুধ গ্রহণ করলে অবশ্যই কি এই রোগ থেকে আমরা কি মুক্তি পেতে পারি। রিকেটস, পরবর্তী হলো রিকেটস। রিকেটস রিকেটস রোগ, এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে এই রোগটা হয় না। ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে এই রোগের সৃষ্টি হয় না। তাহলে এই রোগটা কি জন্য হয়? এই রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে। রিকেটস রোগটা কি কারণে হয়? এর মূল কারণ হলো ভিটামিন ডি এর অভাবে এই রোগটা হয়ে থাকে। রিকেটস রোগ বলতে সাধারণত কি আমাদের হাড়ের সমস্যাটাকে বোঝায়। রিকেটস রোগ হলে আমাদের কি হয়? আমাদের এই যে রিকেটস রোগ হলে আমাদের কি হাড়গুলো দুর্বল হয়ে যায়। রিকেটস রোগ হলে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়। যে গির, অর্থাৎ গিরো আছে, জয়েন্ট আছে, এই জয়েন্ট গুলো কি হয়? ফুলে যায়, জয়েন্ট গুলো ফুলে যায়। তারপরে কি হয়? আমাদের এই যে বক্ষ পাজর, এই বক্ষ পাজরটা কিন্তু সংকীর্ণ হয়ে যায়, চিকন হয়ে যায়। দেখো একটা চিত্রের মাধ্যমে আমরা রিকেটস রোগের দেখতে পাচ্ছ সবাই, এখানে দেখো এখানে দেখো একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা কি দেখা যাচ্ছে? কেমন অবস্থা সৃষ্টি হয় দেখো। এই যে বুকের পাঁজর গুলো দেখো, এখানে একটা আমি দেখানোর চেষ্টা করছি, একটু সবাই খেয়াল করো এই চিত্রটা কি। এখানে দেখো যে বুকের পাঁজর আছে না, বুকের পাঁজর, এই বুকের পাঁজর গুলো দেখেছো? এই বুকের পাঁজর গুলো কেমন কি হয়েছে, কেমন একদম শীর্ণ হয়ে গেছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়।
তাহলে আমাদের কি হচ্ছে, বুকের মনে হবে যেন বুকটা কি একদম চেপে সরু হয়ে গেছে। তাহলে রিকেটস রোগ হলে আমাদের কি অবস্থা সৃষ্টি হয়, আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়, তারপরে কি আমাদের যে বুকের পা জোড় এটা সরু হয়ে যায়, আর পা সাধারণত পা কি হয়ে যায়, বেঁকে যায়, পা বেঁকে যায়। তাহলে রিকেটস রোগ একটা খুব খারাপ একটা রোগ। এই রোগ সাধারণত ভিটামিন ডি এর অভাবে হয়। এই জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদেরকে বেশি বেশি খেতে হবে। এটা আমরা কোথায় পেতে পারি, এটা কড লিভার অয়েল আছে, সেটা থেকে আমরা পেতে পারি। হাঙর মাছের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। তারপরে কি এই যে মাছের যে মাছ, তারপরে ডিম, তারপরে দুধ, এগুলো থেকে কি আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেতে পারি। আর এছাড়াও তোমরা জানো যে সূর্যের আলোয় আমাদের ত্বকের নিচে, আমাদের ত্বকে যে কোলেস্টেরল জমা থাকে, যখন আমরা সূর্যের মানে তাপে যাই অর্থাৎ রোদ্রে বের হই, তখন ওই কোলেস্টেরল মানে যে সূর্যের তাপ আর কোলেস্টেরল একসাথে যে একত্রে আমার দেহের ভিতরে যে শারীরিক কার্য সম্পন্ন হয়, তার ফলে আমাদের শরীরে কি হয়, ভিটামিন ডি উৎপন্ন হয়। তবে লাস্ট ধাপটি কোথায় সম্পন্ন হয়, আমাদের কিডনিতে ভিটামিন ডি তৈরি, সেই ধাপটি সম্পন্ন হয় আমাদের কিডনিতে। এর কারণে আমরা যদি কি সূর্যের তাপে কিছুক্ষণ ঘোরাফেরা করি, তাহলে আমাদের শরীরে কি অটোমেটিক্যালি ভিটামিন ডি উৎপন্ন হতে থাকে। তোমরা মনে রাখবে, যারা কি দীর্ঘদিন ছায়া থাকে, সূর্যের তাপে বের হয় না, তাদের শরীরে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে। এই জন্য আমাদেরকে সূর্যের তাপে মানে রৌদ্রে আমাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে একটু পরিশ্রম করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলে আমাদের শরীরে অটোমেটিক্যালি ভিটামিন ডি উৎপন্ন হবে। আর এছাড়া ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। আর বাচ্চাদেরকে যে চোখ আর যৌন যে বাচ্চাদের যে নিম্নাংশ ঢেকে কি করতে হবে, তাদেরকে কিছুক্ষণ রোদ্রে রেখে দিতে হবে। তাহলে তাদের শরীরে কি নরম রোদ্রে রেখে দিতে হবে, তাহলে তাদের শরীরে অটোমেটিক্যালি ভিটামিন ডি উৎপন্ন হতে থাকে। এছাড়া আমরা আরো জানতে পারবো যে কোন কোন খাদ্যে ভিটামিন ডি থাকে, কোন কোন খাদ্য থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, কোন কোন খাদ্য থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। দেখো, আমরা যে সমস্ত খাদ্য থেকে ভিটামিন ডি পেতে পারি তার একটা চিত্র তাহলে আমরা জানলাম কোন কোন খাদ্য থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। সেটা হচ্ছে কড লিভার অয়েল, তারপর হাঙর মাছের তেল, মাছ, ডিম, দুধ, এগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে কি ভিটামিন ডি পেতে পারি। এরপর আসি রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা তোমরা সহজে বুঝতে পারছো। আসলে রক্ত শূন্যতা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি এটা সহজে বুঝতে পারছো, শরীরে রক্তের ঘাটতি। আসলে রক্ত শূন্যতা আমাদের দেশে নারী ও শিশুদের বেশি হয়ে থাকে। রক্ত শূন্যতা বলতে সাধারণত রক্তে যে হিমোগ্লোবিন থাকে, যে কারণে রক্ত লাল দেখায়, এই হিমোগ্লোবিনের ঘনত্ব যখন কমে থাকে আমাদের শরীরে তখন রক্ত শূন্যতা দেখা দিতে থাকে। আমাদের দেশে সাধারণত নারী আর বাচ্চাদের এই রোগটা বেশি হয়ে থাকে। তবে বাচ্চা আর সাধারণত 15 থেকে 45 বছর বয়স্ক প্রজননের সক্ষম নারীদের এই রোগটা হয়ে থাকে। আর কি তারপরে যারা গর্ভবতী তাদেরও কি এই রোগটা বেশি হয়ে থাকে।
তাহলে এই রক্ত শূন্যতা থেকে আমাদের কি, যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি আমাদের দেশে কি লৌহের অভাবে যে রক্ত, আমাদের দেশে সাধারণত লৌহ, ফলিক অ্যাসিড, তারপরে কি ভিটামিন বি12, এদের অভাব হলেই আমাদের শরীরে কি রক্ত শূন্যতা দেখা দেয়। এই জন্য লৌহ সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যে খাদ্যগুলো খেলে আমাদের শরীরে কি রক্ত স্বল্পতা পূরণ হয়ে যাবে। তাহলে এই রক্ত শূন্যতা পূরণের জন্য আমাদেরকে কি করতে হবে, লৌহ সমৃদ্ধ খাবার আমাদেরকে খেতে হবে, যে খাদ্যগুলো আমাদের শরীরে কি রক্তের অভাব পূরণ করতে পারে। সেই উপাদানগুলোর ভিতরে কি কি আছে দেখো, যে প্রচুর পরিমাণে আমরা যে লৌহ সমৃদ্ধ খাবার খাবো, এই লৌহ সমৃদ্ধ খাবার খাওয়াতে আবার একটা বাধা রয়েছে। সেটা কেমন? সেটা হচ্ছে আমাদেরকে আগে শনাক্ত করতে হবে কি কারণে আমাদের রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। সেটা কি কেটে যাওয়ার ফলে দিচ্ছে, কোন জায়গায় কি ব্লিডিং হচ্ছে, কি কারণে আমাদের ব্লিডিংটা হচ্ছে, কোন জায়গায় ক্ষত সৃষ্টি হয়ে তার থেকে কি ব্লিডিং হচ্ছে, না সেটা কোন কৃমির আক্রমণের ফলে আমাদের শরীরে কি রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, না রক্ত শূন্যতার আরো অনেক কারণ আছে। অনেক সময় কি অত্যধিক ব্লিডিং হওয়ার ফলে হয়, কৃমির কারণে হয়, আর এছাড়া কি ভূগর্ভ আছে সে কারণে হতে পারে। আরেক ধরনের বিষয় আছে যে রক্ত শূন্যতা দেখা দেয় আরো কিছু বিশেষ ধরনের রোগ আছে, তার ভিতরে থ্যালাসেমিয়া বলে একটা রোগ আছে। সেই রোগটা হলে প্রচুর পরিমাণে দেহে রক্ত শূন্য হয়ে যেতে থাকে, কিন্তু এই রোগটা হলে আমরা যে লৌহ সমৃদ্ধ খাবার খাবো এটা খাওয়া যাবে না। যাদের থ্যালাসেমিয়া রয়েছে, থ্যালাসেমিয়ার কারণে যদি রক্ত স্বল্পতা দেখা দেয়, তাহলে লৌহ সমৃদ্ধ খাবার খাওয়ার বিধিনিষেধ রয়েছে। এক্ষেত্রে লৌহ সমৃদ্ধ খাবার যত বেশি খাবে তত বেশি তার শরীরে অসুস্থ হবে এবং তত সে আরো আরো বেশি কি অসুস্থ হয়ে যাবে। সুতরাং রক্ত শূন্য হলে কি কারণে রক্ত শূন্যতা দেখা দিচ্ছে তার সঠিক কারণ নির্ণয় করতে হবে, অর্থাৎ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আগে নিশ্চিত হতে হবে যে কি কারণে আমার রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। সেটা কি ব্লিডিং এর হওয়ার ফলে হচ্ছে, সেটা কি কৃমির কারণে হচ্ছে, অথবা সেটা থ্যালাসেমিয়া বা সেই জাতীয় আর কোনো রোগ রয়েছে কিনা, সে বিষয়ে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে এবং কি সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। তাহলে অবশ্যই কি আমরা এ থেকে মুক্তি পেতে পারি। তাহলে বড় কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, রক্ত শূন্য হলে যে লৌহ সমৃদ্ধ খাবার বা ঔষধ গ্রহণ করতে হবে এই ব্যাপারে কিন্তু আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। কারণ অনেক লৌহ সমৃদ্ধ খাবার আমাদেরকে কি জীবনের ঝুঁকি বয়ে আনতে পারে। এই কারণে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে কি কারণে তার রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। সে কারণে সম্পূর্ণ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত আমরা লৌহ সমৃদ্ধ খাবার খাওয়া মানে যে ঔষধগুলো আছে বিশেষ করে এইগুলোর সেবনে আমরা কি বিরত থাকবো। সে কথা কিন্তু আমাদের বারবার স্মরণ রাখতে হবে। যাই হোক, আমরা একেবারে শেষ পর্যায়ে তাহলে কোন কোন জিনিসগুলো আর স্বাভাবিক যে রক্ত শূন্যতা, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের মাছ আছে, আমাদের কি ডিম আছে, আমরা দুধ খেতে পারি, আমরা বরবটি খেতে পারি, আমরা মসুর ডাল খেতে পারি এবং আমরা সবুজ শাকসবজি খেতে পারি। এই সমস্ত জিনিসগুলো খেলে আমাদের কি লোহের চাহিদা
পূরণ হয়ে যাবে। সেগুলো কি কি? আমরা কি খেতে পারি? আমরা ডিম খেতে পারি, আমরা দুধ খেতে পারি, আমরা কি যে মাছ খাবো, মাছ খেতে পারি, আর মাছ থেকে লোভ পেতে পারি, আর কি যে যকৃৎ আছে, যকৃৎ যেটা আমরা কি বলি, লিভার বলি, মেটে বলি। এই যকৃৎ, মাংস, ডিম, দুধ, বরবটি, মসুর ডাল, এগুলো থেকে কি আমরা প্রচুর পরিমাণে লোহা মানে যেটা আয়রন এটা আমরা পেতে পারি। তাহলে মোটামুটি জানলাম আমরা কোন কোন খাদ্যগুলো খেতে পারি। আর ঔষধ সেবনে আমাদের অবশ্যই কি করতে হবে, সচেতন থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো মতেই লোহ সমৃদ্ধ যে ঔষধগুলো রয়েছে সেই ঔষধগুলো সেবন করা যাবে না। আগে রোগ শনাক্ত করতে হবে, তারপরে কি ঔষধ গ্রহণ করতে হবে। এই কথাটা যেন আমাদের মনে থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, এটা যেন আমরা কখনোই ভুলে না যাই। একেবারে শেষ পর্যায়ে আমরা আমাদের ক্লাসে, আর আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং এটা ফলদায়ক হবে। কোন কোন খাদ্যগুলো খেতে হবে, এই সমস্ত রোগ থেকে রক্ষা পেতে হলে কোন কোন খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর তোমরা একটু কি বই দেখবে, তাহলে কি তোমরা আরো বেশি বেশি এটা মনে রাখতে সক্ষম হবে। যাই হোক, আর এখন কিন্তু চারিদিকে যে অবস্থা, প্যান্ডামিক অবস্থায় বিভিন্ন রকম যে দুর্বৃত্তকারীরা বিভিন্ন রকম কি দুষ্কর্ম সংগঠিত হচ্ছে, তাদের দ্বারা দুষ্কৃতীদের দ্বারা বিভিন্ন রকম দুষ্কর্ম সংগঠিত হচ্ছে। সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো, আমরা নিরাপদে থাকবো, আর কি বাইরে বেরোনোর সময় সতর্ক থাকবো যেন আমরা কারো প্রতারণার শিকার না হয়। আর মাদক গ্রহণ থেকে আমরা সবাই কি নিজেরা মুক্ত থাকবো, সমাজের সবাইকে কি আমরা সচেতন করব, আমাদের পরিবারের সবাইকে সচেতন করব, মাদক গ্রহণ থেকে কি আমরা বিরত থাকব, নিজেরা সুস্থ থাকবো, আমাদের দেশকে মাদক মুক্ত করব। তাহলে এই প্রত্যাশা রেখে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে পড়াশোনা করবে, ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে, সবাই সুস্থ থাকবে, সবার দীর্ঘায়ু ও সুস্থ স্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।